লুটপাট করে দেশ ধ্বংস করে গেছে পতিত স্বৈরাচার, মানুষের কল্যাণে কাজ করছে বিএনপি। বগুড়ার জনসভায় তারেক রহমান গুপ্তদের নতুন ষড়যন্ত্র নিয়ে সজাগ থাকার আহ্বান। কিছু রাজনৈতিক দল সংসদে এবং সংসদের বাইরে জনগণকে বিভ্রান্ত করার জন্য কিছু কথাবার্তা তারা বলা শুরু করেছে। এদের সম্পর্কে সতর্ক থাকতে হবে। মুক্তিযুদ্ধের সময় আমরা দেখেছি তারা কিভাবে বিভ্রান্তির চেষ্টা করেছে। পাচারের অর্থ ফিরিয়ে ফ্যামিলি ও কৃষক কার্ডের মাধ্যমে জনগণকে দেওয়া হবে। সিটি কর্পোরেশন, খাল খনন, ইবেইল সহ একগুচ্ছ উন্নয়ন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর। বিগত স্বৈরাচারের সময় যেই দুর্নীতি হয়েছে, দেশ থেকে লক্ষ কোটি টাকা পাচার হয়ে গিয়েছে, সেই টাকা দিয়ে আমরা ফ্যামিলি কার্ড করব ইনশাল্লাহ। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। হাম উপসর্গে আরো 3 জনের মৃত্যু। প্রকোপ মোকাবেলায় সারা দেশে টিকাদান শুরু। পাবে প্রায় 2 কোটি শিশু। পরিস্থিতিকে এখনই মহামারী হিসেবে দেখছেন না স্বাস্থ্যমন্ত্রী। তেল গ্যাসের পর বিদ্যুতের দাম বাড়ানোর তোড়জোড়। আবাসিক ইউনিটে প্রতি প্রায় 2 টাকা বৃদ্ধির প্রস্তাব। লুটপাট বন্ধ করে সমন্বয়ের পরামর্শ বিশেষজ্ঞের। এসএসসি পরীক্ষা শুরু কাল। ফর্মের টাকা নিয়ে উধাও শিক্ষক কর্মচারী। মাদারীপুরের 20 শিক্ষার্থীর অংশ নেওয়া অনিশ্চিত। প্রবেশপত্র পায়নি গাইবান্ধার 65 পরীক্ষার্থীও। পাঠাগার এখন রাসায়নিক ও চালের গুদাম। দক্ষিণ সিটিতে লাইব্রেরির নামে বছরে কোটি টাকা লোপাট। যাচ্ছে কার পকেটে জানে না কর্তৃপক্ষ। উত্তরের বরাদ্দ অন্য খাতে ব্যয়ের দাবি। এবং তেহরান দ্বিতীয় দফার সংলাপ নাকচ করলেও আজই চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের। ইসলামাবাদের পথে জেডি ভ্যান্স। জাহাজ জব্দের প্রতিশোধ নেয়ার ঘোষণা আইআরজিসির। মেগা প্রকল্পের নামে লুটপাট করে কোটি কোটি টাকা পাচার করেছে পতিত স্বৈরাচারী সরকার। ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে ব্যাংকিং, শিক্ষা, স্বাস্থ্যসহ সব খাতকেই। বগুড়া বিএনপির জনসভায় একথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেছেন তার সরকার মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করছে। এ সময় মুক্তিযুদ্ধ বিরোধী ও গুপ্তদের নতুন ষড়যন্ত্রের বিষয়ে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান। মিজানুর রহমানের ক্যামেরায় আহমেদ সালেহিনের রিপোর্ট। জনসমুদ্র ভেদ করে প্রিয় নেতার আগমন। হাত নেড়ে বগুড়াবাসীকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। গ্রহণ করেন লাখো মানুষের অভিবাদন। স্ত্রী জুবাইদুর রহমানকে সঙ্গে নিয়ে সোমবার বিকেলে বগুড়ার আলতাফুন্নেসা খেলার মাঠে জেলা বিএনপির জনসভায় যোগ দেন বিএনপি চেয়ারম্যান ও সরকার প্রধান তারেক রহমান। স্বৈরাচার আমলে ভোটাধিকার হরণের কথা মনে করে দিয়ে বলেন, দেশের উন্নয়নে ভোটের মাধ্যমে বিএনপিকে 5 বছরের জন্য দায়িত্ব দিয়েছে জনগণ। আল্লাহর রহমতে আজকে এই মিটিং আমরা প্রতিশ্রুতি শপথ গ্রহণ করতে চাই। প্রত্যেকটি সেই শপথ হবে, প্রত্যেকটি প্রতিশ্রুতি ইনশাআল্লাহ যাতে আমরা বাস্তবায়ন করতে পারি। প্রত্যেকটি প্রতিশ্রুতি আমরা বাস্তবায়ন করব। সই করা জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালনে আবারও অঙ্গীকারের কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে কিছু রাজনৈতিক দল। গুপ্ত ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তারেক রহমান। জুলাই সনদের প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি অক্ষর আমরা ইনশাআল্লাহ এক এক করে বাস্তবায়ন করব। কিন্তু কিছু রাজনৈতিক দল সংসদে এবং সংসদের বাইরে জনগণকে বিভ্রান্ত করার জন্য কিছু কথাবার্তা তারা বলা শুরু করেছে। জনগণের স্বার্থে যেই কাজ সেটিকে তারা রেখে দেয়, কিন্তু নিজেদের ক্ষমতা ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা কিভাবে কক্ষিগত করতে হবে সেই কাজের জন্য তারা এখন বিভ্রান্ত ছড়াচ্ছে। নতুন ষড়যন্ত্রের আভাস পাচ্ছেন জানিয়ে বিরোধী দল জামাতকে ইঙ্গিত করে সরকার প্রধান বলেন, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিরোধীদের বিশ্বাস করে না জনগণ। এই গুপ্ত বিভ্রান্তকারীরা জুলাই সনদ নিয়ে বিভ্রান্ত করতে চাচ্ছে। প্রিয় ভাই বোনেরা, তারা তো এই দেশের স্বাধীনতাতেই বিশ্বাস করেনি, এই দেশের অস্তিত্বেই তারা বিশ্বাস করেনি। প্রিয় ভাই বোনেরা, যে দেশের অস্তিত্বেই তারা বিশ্বাস করে না, তাদেরকে কি বিশ্বাস করা যায়? জনগণ যে কারণে বিএনপিকে ম্যান্ডেট দিয়েছে সেই সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন বলেও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।
সবশেষ নির্বাচনের প্রচারণায় এই বগুড়ার আলতাফুল ইসলাম খেলার মাঠে এসেছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সরকার গঠন করে প্রধানমন্ত্রী হয়ে এই প্রথমবারের মতো সেই মাঠে আসলেন তারেক রহমান, যেখানে তিনি বলছেন যে নির্বাচনের প্রচারণা যে প্রতিশ্রুতিগুলি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতিগুলি অক্ষরে অক্ষরে পালন করবেন তিনি। একই সঙ্গে সাধারণ মানুষের সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে সহযোগিতা চাইলেন। একই সঙ্গে বললেন দেশকে এগিয়ে নিতে তাদেরকে ভূমিকা রাখতে হবে সরকারের সঙ্গে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, বগুড়া। এসব নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী আব্দুল্লাহ শাফি। যাচ্ছি তার কাছে। শাফি, আমি দেখলাম যে বগুড়ার সফরে এখন সরকার প্রধান, সেক্ষেত্রে তিনি রাজনৈতিক বক্তব্যের পাশাপাশি উন্নয়নমূলক নানা কর্মকাণ্ডের উদ্বোধন করেছেন। শুরুতে যদি আলোচনায় আসি, তিনি আসলে কোন কোন দিকে নজর দিলেন? দেখুন, বগুড়ার সফরটি কিন্তু খুব স্বল্প সময়ের ছিল, 7-8 ঘন্টার মতো সময় ছিল। তার মধ্যে উনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 6টা পর্যন্ত প্রায় 9টি কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। তার যে নির্বাচনী প্রতিশ্রুতিগুলো ছিল সেই প্রতিশ্রুতির বাইরে রাজনৈতিক বক্তব্য তিনি দিয়েছেন। অর্থাৎ একসঙ্গে তিনি দলগতভাবে যে সমস্ত প্রতিশ্রুতি সাধারণ মানুষের জন্য দিয়েছিলেন, খাল খনন করা, ফ্যামিলি কার্ড দেওয়া, এইসব বিষয়ে যেমন একবারে মানুষের কাছাকাছি গিয়েছেন, পাশাপাশি যে হচ্ছে গত কয়েকদিন ধরেই, কয়েক মাস ধরে যে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে ধীরে ধীরে, সেই জায়গা থেকে তিনি বিরোধী দলের বিভিন্ন বক্তব্যের জবাব কিন্তু দিয়েছেন। আমরা যদি দেখি যে আজকে যে তিনি কর্মসূচিগুলো করেছেন, যে বগুড়ার যে জনসভাটি হয়েছে, সেই জায়গায় তিনি কিন্তু খুব কড়া ভাষায় অর্থাৎ মানুষকে সজাগ থাকার কথা বলেছেন এবং পাশাপাশি বিরোধী দল যে সমস্ত কর্মকাণ্ড করছে তার জবাব দিয়েছেন। দেখুন, দেশের উন্নয়নে বিএনপিকে 5 বছরের জন্য দায়িত্ব দিয়েছে জনগণ এবং সেই দায়িত্ব তারা ঠিকঠাকভাবে পালন করতে চান। এর মধ্যে ষড়যন্ত্রের আভাস পাওয়া যাচ্ছে, গুপ্তদের বিষয়ে সজাগ থাকার আহ্বান, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিরোধীদের বিশ্বাস করে না জনগণ। উনি একটা বিষয় খুব স্পষ্ট করে বলার চেষ্টা করেছেন। আপনি বলছিলেন যে ষড়যন্ত্রের আভাস, মাত্রই সরকার গঠন হলো, মাত্র 2 মাস হলো, সেক্ষেত্রে এখনই তিনি কি ষড়যন্ত্রের আভাস? ষড়যন্ত্রটা হচ্ছে যে জুলাই সনদ নিয়ে যে আলোচনাটা হচ্ছে, যে ইতিমধ্যে কিন্তু একটা বিষয় যে সবার মুখে মুখে যে বলতে শুরু করেছে বা বিরোধী দল এটা অনেকটা প্রতিষ্ঠা করতে পেরেছে মনে হয়, এইরকম যে হচ্ছে বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় না, এমন একটা ভাব। কিন্তু সরকার বলছে, আজকে তারেক রহমান যেভাবে বলেছে যে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আমরা যে জুলাই সনদে সই করেছি, সেই জুলাই সনদের প্রতিটি শব্দ, প্রতিটি অক্ষর এক এক করে আমরা বাস্তবায়ন করব। একই সঙ্গে তিনি কিন্তু বলেছেন যে এই সমস্ত বিষয় নিয়ে তারা সংবিধান প্রসঙ্গে আলোচনা করছেন, কিন্তু নারী উন্নয়ন, নারীদের ডেভেলপমেন্টের বিষয়ে কোনো নাই, চিকিৎসা সেবা কীভাবে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া যায়, সেই সব বিষয় নিয়ে বিরোধী দল কাজ করছে না, তারা শুধু সংবিধান এবং সংস্কার নিয়ে পড়ে আছে। সেক্ষেত্রে আমরা তো শুনলাম, এছাড়াও আর কি আছে তার এবারের সফরে? এইবারের সফরে তিনি একটি বিষয় বলেছেন যে ফ্যামিলি কার্ডগুলো আছে, এই নিয়ে তার একটা বিস্তর পরিকল্পনা করেছেন। তিনি বলেছেন যে পাচার অর্থ ফিরিয়ে ফ্যামিলি ও কৃষক কার্ডের মাধ্যমে জনগণকে দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি এই যে আলফাতুন্নেসা যে সমাবেশটি হয়েছে সেখানে বলেছেন, তিনি বলেছেন যে ফ্যাসিবাদী আমলে রাতের আধারে আদালত বসিয়ে বেআইনি শাসন চালানো হয়, আর যেন কেউ ফ্যাসিবাদ কায়েম করতে না পারে সেই লক্ষ্যে কাজ করছে সরকার। বগুড়ায় সিটি কর্পোরেশন খাল খনন, ইবেড পদ্ধতি সহ একগুচ্ছ উন্নয়ন কার্যক্রম উদ্বোধন করে এই কথা বলেন সরকার প্রধান। মিজানুর রহমানের ক্যামেরায় আহমেদ সালেহীনের আরও একটি প্রতিবেদন আমরা দেখে আসি। পৈতৃক বাড়িতে এলেন প্রধানমন্ত্রী। দায়িত্ব নেওয়ার পর প্রথমবার বগুড়ায় তারেক রহমান জনতার ভালোবাসার উত্তর দিলেন তাদের সঙ্গে মিশে গিয়ে। 1979 সালে বগুড়ার গাবতলীতে চৌকির দহ খাল খনন করেছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। 47 বছরের সময়ের স্রোত আর অবহেলায় বাবার স্মৃতিবিজড়িত মৃতপ্রায় সেই খাল উদ্ধারে নামলেন তারেক রহমান। চাষাবাদ সহ শুষ্ক মৌসুমে পানি সরবরাহ নিশ্চিতে সবাইকে খাল খনন ও সংরক্ষণে এগিয়ে আসার আহ্বান সরকার প্রধানের। আমরা এই খালটাকে পুনর্খনন করি, এই খালের মধ্যে পানি নিয়ে আসি, এই খালের দুই পাশে আমরা গাছ লাগাই, এই খালের মধ্যে মাছ ছাড়ি, তরুণ যুবক যারা আছে, যারা বেকার আছে, তাদেরকে আমরা দেখবো এই খালটা লিজ দেওয়া যায় নাকি, তাহলে তারা এখানে মাছের চাষ করতে পারবে। মা বোনেরা পাশ দিয়ে শাকসবজি করতে পারবে, খালের দুপাশে বড় বড় গাছ লাগাতে হবে। শহীদ জিয়া কলেজ মাঠে দ্বিতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, পাচারের অর্থ ফিরিয়ে ফ্যামিলি ও কৃষক কার্ডের মাধ্যমে জনগণকে তা দেওয়া হবে। বিগত স্বৈরাচারের সময় যেই দুর্নীতি হয়েছে, দেশ থেকে লক্ষ কোটি টাকা পাচার হয়ে গিয়েছে, আমরা এই দুর্নীতিটাকে রোধ করতে চাই, কারণ এটা জনগণের টাকা। সেই টাকা দিয়ে আমরা ফ্যামিলি কার্ড করব ইনশাল্লাহ, সেই টাকা দিয়ে আমরা
কৃষক কার্ড করব ইনশাল্লাহ। পরিবারের আর্থিক সচ্ছলতা এবং নারীর মর্যাদা নিশ্চিতে নির্বাচনী প্রতিশ্রুতিতে তারেক রহমান জানিয়েছিলেন দরিদ্র, হতদরিদ্র এবং নিম্নবিত্ত পরিবারের একজন নারী সদস্যকে ফ্যামিলি কার্ড তুলে দিবেন তিনি। প্রধানমন্ত্রী হওয়ার পরে সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছিলেন গত 10ই মার্চ এবং সেই কার্যক্রমের দ্বিতীয় ধাপ আজ বগুড়া থেকে শুরু করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারি এই সফরে বাগবাড়িতে জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে হামের টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন সরকার প্রধান। আজকে আনুষ্ঠানিকভাবে আমরা এই টিকাদান কর্মসূচি সারা দেশে শিশুদের মধ্যে আমরা শুরু করেছি। এদিন দুপুরে সিটি কর্পোরেশনের যে দীর্ঘদিনের দাবি বগুড়াবাসীর নাম ফলক উন্মোচন করে অবসান হলো সেই অপেক্ষার। এ সময় প্রধানমন্ত্রী স্মরণ করিয়ে দেন বগুড়া সিটি কর্পোরেশন গঠনে বিগত সময়ে বিএনপি সরকারের তৎপরতার কথা। বহুদিনের একটি প্রত্যাশা ছিল যে বগুড়া শহরটি একটি সিটি কর্পোরেশন হবে। 2001 থেকে 2006 সাল পর্যন্ত আমরা ধীরে ধীরে সেইগুলোর ম্যাক্সিমাম বেশিরভাগ যেগুলো সুযোগ সুবিধা থাকে একটি সিটি কর্পোরেশন হলে সেই সুযোগ সুবিধাগুলো আমরা গড়ে তুলেছিলাম। এর আগে বগুড়া সহ 7 জেলায় বেইল বন্ড পদ্ধতির উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন সরকার প্রধান। বলেন, ফ্যাসিবাদী আমলে বিচার ব্যবস্থাকে দলীয় আদালতে পরিণত করা হয়েছিল। ফ্যাসিবাদী শাসন আমলে বিচার বিভাগকে দলীয় আদালতে পরিণত করা হয়েছিল। আইনের দোহাই দিয়েই এমনকি রাতের বেলা আদালত বসিয়ে ভিন্ন দল এবং মতের শত শত মানুষকে শাস্তি দেওয়া হয়েছে। কখনো যাতে কোনো স্বৈরাচার কিংবা তাবেদার জনগণের অধিকার কেড়ে নিয়ে দেশে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠা করতে না পারে সেটি নিশ্চিত করাই এখন সময়ের দাবি। দিনের প্রথম কর্মসূচিতে বগুড়া জেলায় অ্যাডভোকেটস বার সমিতির নবনির্মিত ভবনের ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। এ সময় ভবন নির্মাণ, লাইব্রেরি এবং মসজিদের জন্য আর্থিক সহায়তা তুলে দেন তারেক রহমান। মসজিদটির জন্য 5 লক্ষ টাকা এখানে দেওয়া হয়েছে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, বগুড়া। শাফি, সেক্ষেত্রে এবারে যদি আমরা দেখলাম যে বেশিরভাগই উন্নয়নমূলক কর্মকাণ্ড যেগুলো ছিল সেগুলো এই রিপোর্টে আমরা দেখলাম, সংক্ষেপে যদি একটু তুলে ধরেন। দেখুন, তিনি যে ইশতেহারগুলো দিয়েছিলেন যে খাল খনন করা এবং ফ্যামিলি কার্ড, তিনি তার ইশতেহার বাস্তবায়ন শুরু করেছেন। 5 বছর পর দেখা যাবে আসলে এটা কতটুকু বাস্তবায়ন হলো। এই জায়গায় যদি দেখেন, তিনি একটা ব্যাপার কিন্তু বলেছেন যে হচ্ছে বিগত 17 বছরে যে সমস্ত দেশে টাকা পাচার হয়েছে সেই টাকা, যে আমরা সবসময় কিন্তু একটা বিষয় নিয়ে কথা বলে থাকি যে হচ্ছে এই যে ফ্যামিলি কার্ড তিনি দিচ্ছেন, প্রদান করছেন, কৃষক কার্ড দিচ্ছেন, এই টাকার অর্থায়ন উৎস কোথায়, এই নিয়ে কিন্তু অনেক সমালোচনা কিন্তু আছে। কিন্তু তিনি আজকে কিন্তু মোটামুটি উৎস সম্পর্কে একটা স্পষ্ট ধারণা দিয়েছেন যে হচ্ছে বিভিন্ন দেশে যে সমস্ত টাকা স্বৈরাচারী আমলে পাচার হয়েছে সে সমস্ত টাকা উদ্ধার করবেন। এই কথাগুলো কিন্তু নির্বাচনের আগে যারা নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছেন বিরোধী দলের নেতারাও কিন্তু এই বিষয়গুলো বলেছেন যে হচ্ছে আমরা যেভাবেই হোক এই টাকাগুলো আমরা উদ্ধার করে জনগণের কাছে। আমরা যদি একটু দেখি যে হচ্ছে তিনি একগুচ্ছ উন্নয়ন কর্মকাণ্ডের মধ্যে রয়েছে যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড দিয়েছেন। আজকে দেখলাম যে আমরা প্রায় 1000 মানুষকে ফ্যামিলি কার্ড দিয়েছেন এবং ফ্যাসিবাদী শাসন ঠেকাতে কাজ করছে সরকার। বগুড়াকে দেশের 13তম সিটি কর্পোরেশন ঘোষণা। এখানে রাব্বি, আপনি একটা বিষয় খেয়াল করবেন যে হচ্ছে সিটি কর্পোরেশনে কিন্তু উন্নীত হয়েছে বগুড়া। দেখুন, সিটি কর্পোরেশনে এটা খুবই সুখবর বগুড়ার জন্য। কিন্তু বাংলাদেশের যে এর আগেও যে 11টি সিটি কর্পোরেশনের ব্যাপার যদি আমরা লক্ষ্য করি, সিটি কর্পোরেশন নামেই কিন্তু ইভেন ঢাকা 2 সিটি কর্পোরেশনের কথা যদি বলি, জনগণ কিন্তু সেই সিটি কর্পোরেশনের যে লক্ষ্য উদ্দেশ্য এবং মানুষের সুবিধা পাওয়া সেটি কিন্তু খুব বেশি পাচ্ছে না, মানুষ কিন্তু ভুগছে। তো এই যে বগুড়া সিটি কর্পোরেশন হলো, এটা একেবারে জিয়াউর রহমানের এলাকা এবং তারেক রহমানের নিজের বাড়ি। সেই জায়গায় আশা করা হচ্ছে যে এইটা হয়তো নতুন কিছু করবে এই সিটি কর্পোরেশনটা। পাশাপাশি তিনি খাল খনন করেছেন, সেই খাল খনন দিয়ে যাতে কৃষকরা যেভাবে এই সুবিধাটা ভোগ করতে পারে সেই প্রচেষ্টাগুলো কিন্তু করে যাচ্ছেন। অর্থাৎ বলা যায় যে আজকে যে সারাদিন বগুড়ায় তিনি 7-8 ঘন্টা কাটিয়েছেন এবং অনেকগুলো কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন, তিনি একেবারে মানুষের পাশে যাওয়ার চেষ্টা করেছেন। পাশাপাশি রাজনৈতিক স্থিতিশীলতা যাতে বজায় থাকে সেই বিষয়গুলো তিনি স্পষ্ট করেছেন। ধন্যবাদ আপনাকে। সরকার প্রধানের বগুড়া সফর এবং উন্নয়নমূলক এবং রাজনৈতিক বক্তব্যের সবশেষ নিয়ে আলোচনায় যুক্ত হয়েছিলেন সহকর্মী আব্দুল্লাহ শাফি। যাচ্ছে আমার হাতে থাকা অন্য খবরে, ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে 36 প্রার্থীকে মনোনীত করেছে বিএনপি। মনোনীতদের নাম ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এর আগে এক দোয়া মাহফিলে তিনি বলেছেন, ধাপে ধাপে সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে সরকার।
বেশ কয়েকদিন ধরে সংসদের সংরক্ষিত নারী আসনের মনোনয়ন নিয়ে সরগরম ছিল গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয় প্রাঙ্গণ। শুক্র ও শনিবার প্রায় 900 মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার নেয় দলটি। সাক্ষাৎকারে প্রার্থীরা বিগত সময়ে নিজেদের ভূমিকা তুলে ধরা সহ দলীয় সিদ্ধান্ত মেনে নেওয়ারও অঙ্গীকার ব্যক্ত করেন। সোমবার মনোনয়ন বোর্ড সেলিমা রহমান, শিরিন সুলতানা, নীলোফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, সানজিদা ইসলাম তুলি সহ 36 প্রার্থীর নাম নিশ্চিত করেছে। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিস্তারিত তুলে ধরেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নীলোফার চৌধুরী মনি, নজরুল ইসলাম চৌধুরী, নিপুণ রায় চৌধুরী, জিবা আমিন খান, আক্তার উদ্দিন আহমেদ, মাহমুদা হাবিবা, পিতা মোহাম্মদ আইন উদ্দিন, মোসাম্মদ সাবিরা সুলতানা, এই 36 জন বিএনপি এবং বিএনপির জোট থেকে যাদেরকে সিলেকশন করা হয়েছে, নির্বাচিত করা হয়েছে। এর আগে সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সাবেক সাংগঠনিক সম্পাদক নিখোঁজ ইলিয়াস আলীর সন্ধান দাবিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দেশে সুসময়ে অনেকটাই ফিরে এসেছে মন্তব্য করে পরবর্তীতে কোনো সরকার যেন গুমের মতো নিষ্ঠুর পথ আর অবলম্বন না করে সরকারকে সেই ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান রুহুল কবির রিজভী। ক্ষমতায় আসার পর বিএনপি সরকার বিভিন্ন অঙ্গীকার পূরণ করে যাচ্ছে বলেও জানান তিনি। যারা গুম করেছেন সেই কর্মকর্তারা তো আছেন বিভিন্ন জায়গায়, তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে তাদেরকে রিমান্ডে নিয়ে বলুন কিভাবে গুম করেছেন, কোথায় গুম করেছেন, কোথায় আছে। এদিকে আলোচনায় থাকলেও মনোনয়ন থেকে বাদ পড়েছেন কনক চাপা, বেবি নাজনীন, ন্যান্সি, চমক সহ বিভিন্ন গায়ক ও অভিনেত্রী। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে 13 প্রার্থীকে মনোনয়ন দিয়েছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় জোট। এক বিজ্ঞপ্তিতে তাদের নাম ঘোষণা করা হয়। জামায়াত থেকে মনোনীতরা হলেন নুরুন্নিসা সিদ্দিকা, মার্জিয়া বেগম, শাবিকুন নাহার মুন্নি, মার্দিয়া মমতাজ, নাজমুন নাহার নীলু, মাহফুজা সিদ্দিকা, সাজেদা সামাদ ও শামসুন নাহার। এনসিপি থেকে মনিরা শারমিন ও মাহমুদা আলম মিতু, এছাড়াও জাকপার চেয়ারম্যান তাসমিয়া প্রধান, বাংলাদেশ খিলাফত মজলিসের নারী মজলিসের সদস্য মাহবুবা হাকিম এবং জুলাই শহীদ শিশু জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগমও 11 দলীয় ঐক্য থেকে মনোনয়ন দেওয়া হয়। জ্বালানি তেল, এলপি গ্যাসের পর এবার বাড়তে পারে বিদ্যুতের দামও। আবাসিক গ্রাহকদের ক্ষেত্রে ইউনিট প্রতি দাম 70 পয়সা থেকে 1 টাকা 80 পয়সা পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করেছে বিদ্যুৎ বিভাগ। যদিও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান বলছেন এখনও সবকিছু প্রাথমিক পর্যায়ে। এদিকে বিশেষজ্ঞরা বলছেন দাম বৃদ্ধি নয়, লুণ্ঠন রোধ করে ঘাটতি সমন্বয় করতে হবে। দেখব ফারুক ভাই রবিনের রিপোর্ট। বৈশ্বিক সংকটের জেরে দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে জ্বালানি তেল, তার উপর 18 দিনের ব্যবধানে 2 দফায় ব্যাপক হারে বাড়ল এলপি গ্যাসের দামও। জ্বালানি পণ্যের ক্রমাগত এই দাম বৃদ্ধির মধ্যে এবার বিদ্যুতের দাম বাড়ানোর তোড়জোড়। তবে বিপরীতে সমান তালে বাড়েনি সাধারণ মানুষের আয়। তাই ব্যয়ের সম্ভাব্য খড়গ নিয়ে সবার মধ্যেই কম বেশি উদ্বেগ। আপনারা বিদ্যুৎ বিল বাড়ান, বাড়িওয়ালারা ঘর ভাড়া বাড়ায়। সবগুলো মিলে জনগণ একটা নাবিশ্বাসের মধ্যে আছে। নিম্ন স্তরের মানুষের যারা ডেইলি রোজগার করে তাদের তো খুব সমস্যা। মন্ত্রিসভা বৈঠকে উপস্থাপনের জন্য তৈরি করা বিদ্যুৎ বিভাগের সারসংক্ষেপে বলা হয়, চলতি অর্থবছরে এই খাতে ঘাটতি দাঁড়াতে পারে প্রায় 56,500 কোটি টাকা। ঘাটতি সমন্বয়ে 3টি বিকল্প প্রস্তাব দিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি। তাতে পাইকারি পর্যায়ে দাম বাড়িয়ে 5,000 থেকে প্রায় 12,500 কোটি টাকা পর্যন্ত ভর্তুকি কমানোর রূপরেখা তুলে ধরা হয়। অন্যদিকে খুচরা পর্যায়ে লাইফলাইন বাদে অন্যান্য আবাসিক গ্রাহকদের ক্ষেত্রে 70 পয়সা থেকে 1 টাকা 80 পয়সা পর্যন্ত ইউনিট প্রতি দাম বাড়ানোর প্রস্তাব বিদ্যুৎ বিভাগের। মন্ত্রিসভার সম্মতির পর সে অনুযায়ী প্রস্তাব পাঠানো হবে এনার্জি রেগুলেটরি কমিশনে। খুব প্রাথমিক পর্যায়ে আলাপ আলোচনা হচ্ছে, এটা বলার মতো এখনো কিছু আসে নাই, দেখি কি হয় আর কি। জ্বালানি তেলের পর এবার বিদ্যুতের দাম বাড়ানো হলে তার চাপ কতটা নিতে পারবে সাধারণ মানুষ, কিংবা অর্থনীতিতেই বা এর প্রভাব পড়বে কতটুকু, তা নিয়ে প্রশ্ন রয়েছে। এমন অবস্থায় বিদ্যুতের দাম না বাড়িয়ে ব্যয় কমানোর মাধ্যমে ঘাটতি সমন্বয়ের পরামর্শ বিশেষজ্ঞদের। কোথায় অন্যায়ভাবে ব্যয় বাড়ানো হয়েছে, কোথায় অযৌক্তিকভাবে ব্যয় বাড়ানো, কোথায় ব্যয় বাড়িয়ে সেই টাকা লুণ্ঠন করা হয়েছে, সেসব খুঁজে বের করতে হবে। দাম না বাড়িয়ে কিভাবে ঘাটতি কমানো সম্ভব সে পথও বাতলে দিচ্ছেন
ভোক্তা অধিকার সংগঠন ক্যাবের জ্বালানি উপদেষ্টা। কয়লা বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা যদি পুরোপুরি কাজে লাগাতে পারি তাহলে আদানির বিদ্যুৎ সহ ফার্নেসের বিদ্যুৎ আমাদের কাজে লাগে না, দরকার পড়ে না। আমরা সেখানে প্রায় 30,000 কোটি টাকা সাশ্রয় করতে পারি। বিদ্যুতের দাম সমন্বয়ে অর্থমন্ত্রীকে প্রধান করে সম্প্রতি গঠন করা হয় উচ্চ পর্যায়ের মন্ত্রিসভা কমিটি। বিদ্যুৎ বিভাগের নথিতে বলা হয়েছে 2 বছরের মধ্যে দাম না বাড়ানোর প্রাথমিক পরিকল্পনা থাকলেও ইরান যুদ্ধের প্রেক্ষাপটে বিকল্প ভাবতে হচ্ছে সরকারকে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। হাম ও উপসর্গ নিয়ে মারা গেছে আরও 3 শিশু, হাসপাতালে ভর্তি 1344 জন। হাম সংক্রমণের বর্তমান পরিস্থিতিকে এখনই মহামারী বলা যাবে না, পরিস্থিতি তৈরি হয়নি জরুরি অবস্থা ঘোষণারও। দেশব্যাপী টিকাদান কর্মসূচি উদ্বোধন করে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেছেন, বিগত সরকারের সময়ে নিয়মিত টিকা না দেয়ায় শিশুদের বড় অংশ হামে আক্রান্ত হয়েছে। ঝুঁকিপূর্ণ 30 উপজেলা ও 4টি সিটি কর্পোরেশনের পর এবার সারা দেশে শুরু হলো হামের টিকাদান কর্মসূচি। সোমবার সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জে লিটল এঞ্জেল সেমিনার স্কুলে হাম রুবেলা টিকা কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী। লম্বা লাইনে দাঁড়িয়ে শিশুদের টিকা দেন অভিভাবকরা। জানান, হামের সংক্রমণ বৃদ্ধিতে শঙ্কিত হলেও টিকা পাওয়ায় কিছুটা স্বস্তিতে তারা। আতঙ্কিত ছিলাম যে কবে নাগাদ টিকা আসবে, এখন আমরা যে টিকা, আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ। আশায় রয়েছিলাম যে কবে টিকাটা আসবো, যেমন টিকাটা দিতে পারলে যেমন বাচ্চাগুলো সুস্থ থাকবে। হাম সংক্রমণের বর্তমান পরিস্থিতিকে এখনই মহামারী বলা যাবে না বলে মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী। জরুরি পরিস্থিতি ঘোষণার মতো অবস্থা এখনো হয়নি উল্লেখ করে বলেন, দেশব্যাপী টিকাদানের কয়েকদিনের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। ইমার্জেন্সি ঘোষণা করার মতন অবস্থা দেশে হয় নাই, আর আমরা এটার যে অগ্রযাত্রাটা ছিল, আশা করি আগামী 2-3 দিনের ভিতরে এই ভ্যাকসিনেটের কাজটা এগিয়ে গেলে এই অ্যাটাকটা যেটা আক্রান্তের যে পরিমাণটা আমাদের শিশুদের উপর মিজেলসের, এটা কমে আসবে ইনশাল্লাহ। পরে রাজধানীর শাহজাদপুর লাইট ফেয়ার স্কুলে টিকা ক্যাম্পেইন পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, টিকার ও জনবলের কোনো সংকট নেই। এদিকে সিলেট, ঝালকাঠি, পিরোজপুর সহ বিভিন্ন জেলায়ও 6 মাস থেকে 59 মাস বয়সী শিশুদের হামের টিকা দেয়া শুরু হয়েছে। নিজ নিজ এলাকায় ক্যাম্পেইন উদ্বোধন করে এমপি মন্ত্রীরা বলেন, গত 2 বছর স্বাস্থ্য খাতে ব্যাপক অনিয়মের কারণে হামের প্রকোপ বেড়েছে। নির্দিষ্ট বয়সে টিকা দেওয়া হয়, জায়গায় জায়গায় সেগুলির কমতি। এই সমস্ত কারণই হচ্ছে গত 1.5-2 বছরে জনস্বাস্থ্যের প্রতি সবথেকে বেশি অবহেলা করা হয়েছে। সময় মতো যদি শিশুদেরকে এই রোগ প্রতিরোধের ক্ষমতা সম্পন্ন টিকা ভ্যাকসিনগুলিকে দেওয়া হয়, তাহলে কিন্তু এই সমস্ত রোগের জীবাণু তাদেরকে আক্রমণ করতে পারে না। চলমান কর্মসূচিতে প্রায় 2 কোটি শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য সরকারের। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। কাল এসএসসি পরীক্ষা শুরু হলো। ফর্ম পূরণের টাকা জমা না দিয়ে উধাও হয়েছেন শিক্ষক কর্মচারী। প্রবেশপত্র না আসায় এসএসসি পরীক্ষায় বসা নিয়ে অনিশ্চয়তায় মাদারীপুরের 20 শিক্ষার্থী। এদিকে এখনও প্রবেশপত্র পায়নি গাইবান্ধার 2 স্কুলের শিক্ষার্থীরাও। 2 জেলার এই ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। ফর্ম পূরণে টাকা নিয়ে উধাও শিক্ষক, প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ। মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মূল্যায়ন পরীক্ষায় 2 বিষয়ে ফেল করে 20 শিক্ষার্থী। তাদের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের আশ্বাস দিয়ে বিদ্যালয়ের খণ্ডকালীন সহকারী শিক্ষক সোহেল মোরল ও অফিস সহায়ক নুর আলম লিটন জনপ্রতি 15,000 টাকা করে নেন। কিন্তু ফর্ম পূরণের টাকা ব্যাংকে জমা না দেওয়ায় আসেনি ওই 20 শিক্ষার্থীর এসএসসি পরীক্ষার প্রবেশপত্র। বিষয়টি জানতে পেরে সোমবার সকালে বিদ্যালয় মাঠে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে ভুক্তভোগী শিক্ষার্থীরা। শেষ মুহূর্তে এসে আমাদের বলতেছে যে তোমরা কি তোমাদের এডমিট দিতে পারবো না। অনেক মেয়েরা বলতেছে আমরা গলায় ধরে বিষ খাম, আমাদের জীবনে লাইফে দাম আছে কি আর? আমাদের অফিস আমরা কিছুই জানি না। এ ঘটনায় তদন্ত করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। আমরা তাৎক্ষণিকভাবে সেই খণ্ডকালীন শিক্ষককে বরখাস্ত করার জন্য, সাময়িক বরখাস্ত করার জন্য বলা হয়েছে। চোখে মুখে উৎকণ্ঠা নিয়ে ইউনো অফিসের বারান্দায় প্রবেশপত্রের আশায় গাইবান্ধার জুনদহ উচ্চ বিদ্যালয়ের 36 শিক্ষার্থী।
পরীক্ষার্থীদের অভিযোগ, প্রবেশপত্রের জন্য দফায় দফায় টাকা দাবি করেন বিদ্যালয়ের অফিস সহকারী নাইম। টাকা না দাও তাহলে তোমার অ্যাডমিট চাহাতে পারবে না, পরীক্ষা দিতে পারবে না। আমরা খালি ঘুরে যাই, অ্যাডমিট কার্ড দেবো কথা আজকে লাইব্রেরি আজকেও অ্যাডমিট দেয় নাই। বাচ্চারা অ্যাডমিট কার্ড হাতে পায় নাই, তারা কি করে তারা পরীক্ষা দিবে? এদিকে বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা তলব করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। প্রতিষ্ঠান প্রধানেরও বেশ কিছু অভিযোগ আমরা শুনেছি। ইতিমধ্যে আমি জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মহোদয়ের সাথেও কথা বলেছি যে ওনার ব্যাপারে, কারণ উনি যেটা শোনা যে উনি প্রতিষ্ঠানে অনুপস্থিত থাকেন, তো এটা আমি ওনার নজরে নিয়ে আসছি। এদিকে প্রবেশপত্র পায়নি পলাশবাড়ী উপজেলার গৃধারীপুর উচ্চ বিদ্যালয়ের 29 পরীক্ষার্থীও। ফুলছড়ির কঞ্চিপাড়া এমইউ একাডেমির 150 পরীক্ষার্থীর হাতে ভুলে ভরা প্রবেশপত্র দেয়া হয় বলে অভিযোগ উঠেছে। মিরুন আহমেদ, সময় সংবাদ। এবার বাণিজ্যের সংবাদ। হজযাত্রী বহনকারী ফিরতি ফ্লাইটে এবার সাধারণ যাত্রী নিয়ে আসছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সৌদি আরব থেকে একমুখী যাত্রায় ভাড়া লাগছে মাত্র 20,500 টাকা। কর্তৃপক্ষের আশায় এতে বিমানের বাড়তি আয় হবে অন্তত 100 কোটি টাকা। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। বাংলাদেশি হজযাত্রীদের সৌদি আরবে পৌঁছে দিয়ে ফিরত বাংলাদেশ বিমানের ফাঁকা ফ্লাইট, একইভাবে রিটার্ন ফ্লাইটও থাকতো ফাঁকা। তবে এবার কম মূল্যে ফিরতি ফ্লাইটে সাধারণ যাত্রী পরিবহন করছে বিমান। জেদ্দা মদিনা থেকে ঢাকায় 20,500 টাকায় ফিরতে পারছেন যাত্রীরা। কিছু ডেডিকেটেড ফ্লাইটের পাশাপাশি আমরা কমার্শিয়ালিও নিয়ে আসবো, যেটা ওয়ান ওয়েতে ফাঁকা আসতো, আমরা ওখানে কিছু প্যাসেঞ্জার নিয়ে আসার পারমিশন পেয়েছি। সেটাতেই কিছুটা তো লাভ ইনশাল্লাহ হবে আশা করি। তবে আমরা যাত্রী ভাড়া অনেক কমিয়ে রেখেছি যাত্রীদের সুবিধার জন্য। হাজিদের পাশাপাশি বিমানের ফ্লাইটে সাধারণ যাত্রীদের সেবা যুক্ত করা ইতিবাচক বলছেন বিশেষজ্ঞরা। নতুন কৌশলে হজ ফ্লাইটের ভাড়াও কম রাখা সম্ভব বলে মনে করেন তারা। হাজ টার্মিনালে প্যাসেঞ্জারদের নামিয়ে জাস্ট টো দিয়ে 15-20 মিনিট টো দিয়ে এটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নিয়ে আসতে পারবে। ওখান থেকে কমার্শিয়াল পেলোড নিয়ে চলে আসতে পারবে, শুধু প্যাসেঞ্জার না, কার্গো এন্ড এভরিথিং। আবার ফিরতি ফ্লাইটেও তাই। এটা যদি সাউদিরা অ্যালাউ করে, হ্যাঁ, তাহলে অপারেটিং ক্যারিয়ারদের খুব সুবিধা। আরেকটা বড় সুবিধা হলো তখন হাজ ফেয়ার কমানো সম্ভব। এর আগে কয়েক বছর ফ্লাইট পরিচালনায় সৌদি আরবের আলাদা শর্ত থাকায় অন্য যাত্রী বহন করতে পারেনি বাংলাদেশ বিমান। কম ভাড়ার সুযোগ মিলবে শুধু হজ মৌসুমে। এতে বাড়তি 100 কোটি টাকা আয়ের প্রত্যাশা সংস্থাটির। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। ঢাকার 2 সিটি কর্পোরেশনের পাঠাগারের নামে বছরে কোটি কোটি টাকা লোপাট। সময় সংবাদের অনুসন্ধানে মিলেছে প্রমাণ। বর্তমানে পাঠাগার ভবন ব্যবহার হচ্ছে রাসায়নিক আর চালের গুদাম হিসেবে। বরাদ্দের অর্থ কার পকেটে যাচ্ছে তাও জানে না নগর কর্তৃপক্ষ। SM সালাউদ্দিনের ক্যামেরায় MA আজিমের রিপোর্ট। দেখে মনে হতে পারে কোনো কেমিক্যাল গোডাউনে ঢুকে পড়েছি, তবে এটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের রোকনপুর পাঠাগারের বর্তমান চিত্র। দেখা নেই বই পাঠক ও লাইব্রেরিয়ানের, আছে শুধু ব্যারেল ভর্তি কেমিক্যাল। সময় সংবাদের ক্যামেরা দেখে খোলা হয় লাইব্রেরিয়ানের রুমটি। সে রুমের এক কোণে দেখা মেলে গুটি কয়েক বইয়ের, তবে তাও সিটি কর্পোরেশনের দেয়া নয়, ব্যক্তিগত বলে মুঠোফোনে দাবি করেন লাইব্রেরিয়ান ঝর্ণা আক্তার। এখানে ড্রাম উঠাইয়া আমি যে বসি, ওখানে যে কি কষা, আমার কিছু পার্সোনাল বই আছে। উন্নত মানসিকতা ও বুদ্ধিদীপ্ততার চর্চায় যেখানে পাঠাগারের গুরুত্ব অপরিসীম, সেখানে বরাদ্দের অভাবে কি এমন ভগ্নদশা জানতে 2 সিটি কর্পোরেশনের ওয়েবসাইট ঘাঁটতে গেলে বেরিয়ে আসে থলের বিড়াল। গত 10 অর্থবছরে ঢাকা দক্ষিণ সিটির 8টি পাঠাগারের জন্য বরাদ্দ করা হয় 9 কোটি 85 লাখ টাকা, আর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে পাঠাগারের জন্য বরাদ্দ হয়েছে 19 কোটি টাকারও বেশি। বরাদ্দের কোটি কোটি টাকায় আসলেই কি উন্নয়ন হচ্ছে পাঠাগারগুলোর, নাকি লোপাট হচ্ছে বরাদ্দের অর্থ? সে প্রশ্নের উত্তর খুঁজতে এবার তালিকা ধরে আমরা যেতে চাই অন্য পাঠাগারগুলোতে। গৌরসুন্দর রায় লেনে মুফতি দীন মোহাম্মদ ইসলামী পাঠাগার। অধিকাংশ আলমারি বইশূন্য, ভেতরের রুমে ঢুকতেই দেখা মেলে সরকারি চালের বস্তার। লাইব্রেরির কর্মচারীরা বলছেন পাঠাগার নয়, বর্তমানে টিসিবি ও সরকারি চাল বিতরণের কেন্দ্র হয়ে উঠেছে এটি।
ওইখানে টিসিবির মালটাল রাখে। টিসিবির মাল মনে করো মাসে আসে, মানে যেদিন আসে সেদিনই দিয়ে দেয় আর কি, এখানেই রাখে। তালিকা অনুযায়ী হাজারীবাগ পার্কে একটি পাঠাগার পুনর্নির্মাণাধীন থাকার কথা, তবে এখানে মেলেনি তার কোনো অস্তিত্ব। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অবস্থা আরও ভয়াবহ। বছর বছর বরাদ্দ হলেও আজও নির্মাণ হয়নি কোনো পাঠাগার। এখানে আগে কোনো পাঠাগার ছিল না, আর এখনো বর্তমানে নাই। এই বয়সে আমি কোনো সময় এখানে কোনো পাঠাগার ছিল না। তাহলে বরাদ্দের অর্থ দিয়ে কি হয় জানতে ঢাকা দক্ষিণ সিটির প্রধান নির্বাহীর মুখোমুখি হই আমরা। তবে তিনি নিজেও জানেন না অর্থ কোথায় যায়। এটা আমি মানে সরাসরি বলতে পারবো না, যেহেতু আগে, তবে বরাদ্দ খুব একটি কিন্তু আমি দেখি নাই। একই প্রশ্নে উত্তর সিটি কর্পোরেশনের পাল্টা প্রশ্ন পাঠাগারের প্রয়োজনীয়তা নিয়ে। বলছেন পাঠাগারের থেকেও গুরুত্বপূর্ণ নাগরিকদের অন্য বিষয়গুলো। রাস্তাঘাট, ড্রেন, সুয়ারেজ, এগুলো নিয়ে এত বেশি কাজ করতে হয়েছে, এতে লাইব্রেরি অথবা ওইভাবে নজরে আসেনি। আওয়ামী সরকার পতনের পর আজিমপুর বাস স্ট্যান্ড সংলগ্ন পাঠাগারের ভবনটি দখলমুক্ত করে শিক্ষার্থীরা। স্থাপন করা হয় শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ পাঠাগার, যা এখন পরিণত হয়েছে পাঠকদের মিলন মেলায়। পাঠকদের এ পাঠচিত্র বলছে পাঠক শূন্যতা নয়, মূলত বছরের পর বছর ধরে সিটি কর্পোরেশনের বরাদ্দের সঠিক ব্যবহার নিশ্চিত না করতে পারা আর অনিয়ম দুর্নীতির কারণেই পাঠক শূন্য হচ্ছে পাঠাগারগুলো। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। ইরান দ্বিতীয় দফার শান্তি আলোচনা নাকচ করল। আজ এই চুক্তি শুরুর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে প্রতিনিধি দল ইসলামাবাদের উদ্দেশ্যে রওনা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। এদিকে ইরানি জাহাজ জব্দের প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে আইআরজিসি। সাময়িক যুদ্ধবিরতি শেষ হতে 2 দিনেরও কম সময় বাকি। এ অবস্থায় যে কোনো ধরনের শান্তি আলোচনার সম্ভাবনা প্রত্যাখ্যান করেছে ইরান। স্থানীয় সময় সোমবার দেশটি ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন দফা আলোচনার জন্য ইসলামাবাদে প্রতিনিধি দল পাঠানোর কোনো পরিকল্পনা তাদের নেই। ইরান প্রতিনিধি না পাঠালেও আলোচনার জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্র। নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের ইসলামাবাদে পৌঁছানোর কথা রয়েছে। এর আগে ওমান উপসাগরে তুস্কা নামের ইরানের পতাকাবাহী একটি কার্গো জাহাজ আটক করে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। লুটপাট করে দেশ ধ্বংস করে গেছে পতিত স্বৈরাচার, মানুষের কল্যাণে কাজ করছে বিএনপি। বগুড়ার জনসভায় তারেক রহমান গুপ্তদের নতুন ষড়যন্ত্র নিয়ে সজাগ থাকার আহ্বান। হাম ও উপসর্গে আরও 3 জনের মৃত্যু। প্রকোপ মোকাবেলায় সারা দেশে টিকাদান শুরু, পাবে প্রায় 2 কোটি শিশু। পরিস্থিতিকে এখনই মহামারী হিসেবে দেখছেন না স্বাস্থ্যমন্ত্রী। এবং এসএসসি পরীক্ষা শুরু কাল, ফর্মের টাকা নিয়ে উধাও শিক্ষক কর্মচারী। মাদারীপুরের 20 শিক্ষার্থীর অংশ নেওয়া অনিশ্চিত, প্রবেশপত্র পায়নি গাইবান্ধার 65 পরীক্ষার্থীও। এই ছিল রাতের সময়, এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গেই থাকুন সময়।